আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। আজ 12 তারিখ, বহু প্রতীক্ষণের নির্বাচনের দিন। ঘড়ি কাঁটা ঠিক দুপুর 2টো। চারিদিকে ভোট কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় আর অবিরাম আনাগোনা চলছে। দীর্ঘ এতগুলো বছর পর সাধারণ মানুষ আজ স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। সবার চোখ মুখে এক অদ্ভুত তৃপ্তি। চারপাশে পরিবেশ যেন ঠিক একটা বিয়েবাড়ির মতো উৎসবের আমেজ আর খুশিতে ছড়িয়ে আছে। কিন্তু এই উৎসবমুখী পরিবেশের আড়ালে চলছে এক অন্যরকম অন্ধকার তৎপরতা। তৌসির আর তার দলবল এখন চূড়ান্ত দৌড়াদৌড়িতে ব্যস্ত। তাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক তন্ময় চাচাকে এই নির্বাচনে জেতাতেই হবে। পরিস্থিতি পুরোপুরি অনুকূলে নয়, বুঝতে পেরে তারা আগেই প্রিজাইডিং অফিসারকে কিনে রেখেছে, যেন ভোটের একটা বিশাল অংশ অনায়াসে তাদের বক্সে গিয়ে পড়ে। শুধু তাই নয়, পর্দার আড়াল থেকে খোদ নির্বাচন কমিশনকেও রীতিমতো হুমকি দিয়ে রেখেছে তারা। তৌসিরদের হিসাব খুব পরিষ্কার, সুষ্ঠু ভোটে জেতা হয়তো কোনোভাবেই সম্ভব নয়, তাই কারচুপি তাদের করতেই হবে। বিভিন্ন ভোট কেন্দ্রে তাদের নিজেদের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা স্বাধীনভাবে ভোট দেওয়ার স্বপ্ন নিয়ে এসেছে। তাদের উপর ভেতর ভেতর জোর খাটানো হচ্ছে। বুথের কাছে গিয়ে রীতিমতো ভয় দেখিয়ে বাধ্য করা হচ্ছে তন্ময় চাচার পক্ষে ভোট দিতে। এক কথায়, সাধারণ মানুষের উপর জুলুম করে হলেও জয় ছিনিয়ে আনতে হবে। আর তৌসিরের বেপরোয়া বাহিনী ঠিক সেই কাজটা এখন অত্যন্ত সুচারুভাবে করে যাচ্ছে। দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়ি ফিরে তৌসির। চারদিকে জুড়ে নির্বাচনের আমেজ আর আমেজ। দুপুরে খাওয়া শেষে একটা জরুরি ফোন করার জন্য নিজের ঘরে আসে সে। সকাল থেকেই নাঝার দেখা পায়নি। মনে মনে ইচ্ছে ছিল নিজের কৈতরকে এক পলক দেখে ওর সাথে একটু খুনসুটি করবে, কিন্তু তা আর হয়ে ওঠে না। নাজা এখন ওয়াশরুমে গোসল করছে। অগত্যা তৌসির নিজের ফোনটা হাতে নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। একটা নির্দিষ্ট নাম্বার ডায়াল করে ফোন কানে লাগায় সে। ওপাশ থেকে কল রিসিভ হতেই শোনা যায়, বল। গলার স্বরটা ওয়াসিমের, সম্পর্কে যে তৌসির বড় ভাই। হ্যাঁ, ওয়াসিম তৌসির বড় ভাই। বলে রাখি, এখানে তাদের নিজেদের মধ্যে কথোপকথনের জন্য তারা পুরোপুরি তামিল ভাষা ব্যবহার করছে, যাতে কেউ আড়ি পাতলেও কিছু বুঝতে না পারে। ওয়াসিমের গলা শুনে তৌসির তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, নির্বাচন তো শেষের দিকে, শেষ হলে আমার গুজরাটে যাওয়ার কথা। ওরা আমাকে বলেছে তোকে বের করে আনতে। এখন বল, কি করব? কথাটা শুনে ওয়াসিম শব্দ করে হেসে ওঠে। তার ছেলে সুরে বলে, আয় তাহলে, চা নাস্তা করে যা। এই কথার আগে ফুঁসে ওঠে তৌসির চাপা আক্রোশ নিয়ে বলে, তোর সাথে এখানে সাউয়া বক্তে ফোন দিইনি আমি। সোজা কথা বল, কি করব? আসবো? আসলে আমাদের সব ভাইদের একসাথে সামিল করতে হবে, তারপর একজোট হয়ে লড়তে হবে ওদের সাথে। একটা নিরেট প্ল্যান দরকার আমাদের। আমি ইন্ডিয়াতে পা রাখার সাথে সাথেই কিন্তু ওরা তাণ্ডব শুরু করে দেবে। তুই তো ভালো করেই জানিস, পুরো দেশে সিসিটিভি অ্যাক্সেস ওদের হাতে। অন্যদিকে ওয়াসিম মদের গ্লাসে চুমুক দিয়ে নির্বিকার গলায় বলে, আয়, যত দ্রুত সম্ভব আয়, খেলাটা আবার শেষ করি। তবে সাবধান, শিকদাররা যেন কোনোভাবেই খুনাখরে টের না পায় যে আমি তোকে চিনি বা আমরা ভাই একে অপরের সাথে যোগাযোগ রাখছি। ওদের একজনকে কুপিয়ে ছিঁড়ে খাওয়ার জন্য আমি একাই যথেষ্ট। শুধু তোদের জন্য অপেক্ষা করছি বলে এখনও নিজেকে সামলে রেখেছি। তো সে উপাস থেকে একটা তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে, দাঁতে দাঁত চেপে বলে, ওরা কিচ্ছু জানে না। ওদের খেলা আমি ওদের নিয়ে খেলবো। আর তুই যে বললি ওদের একাই মেরে ফেলবি, শোন, এত ধাপ্পাবাজি করিস না। অতিরিক্ত উত্তেজনা হওয়ার কিছু নেই। উত্তেজিত কম হ। ওদের কলিজা ছিঁড়ে খাওয়ার অধিকার আমাদের সবার, শুধু তোর একার নয়। বাবা মা শুধু তোর একার ছিল না, আমাদের সবার ছিল। কথাটা শুনে রাগে ফুঁসে গিয়ে ওয়াসিম কড়া গলায় জবাব দেয়, রাগ তোর এইসব কাহিনী। এতই যদি দরদ থাকে তাহলে বাংলাদেশে পড়ে আছিস কেন? আয়, এসে নিজের হাতে মার ওদের। তৌসি তপ্ত শ্বাস ছেড়ে বলে, বিয়ে করলাম, আর বউ সংসার সামলাতে সামলাতেই সময় চলে গেল। এর মধ্যে আবার ঘাড়ের উপর নির্বাচন। তুই তো বিয়ে করেছিস, জানিসই তো বউয়ের কত জ্বালা। ওপাশ থেকে ওয়াসিম হো হো করে হেসে ওঠে, আমার কোনো জ্বালা নেই। আমি তো আমার বউকে বউ বলেই মানি না। ওকে উঠতে বলতে ওঠেও, বসতে বললে বসে। আমার বউ আমার হাতের খেলনা মাত্র। তৌসির বুড়িকুচকে আসে ও গম্ভীর গলায় বলে, কিন্তু আমার বউ আমার প্রাণ। ওর খুশির জন্য আমি সব করতে পারি। তোকেও বলি, নিজের স্ত্রীকে একটু সম্মান দে। এভাবে অবহেলা করিস না, পরে হারিয়ে ফেলবি। তোর মা
মানে সেতুজা আন্টিও সেদিন বলেছিলেন তুই নাকি মেয়েটাকে বড্ড অবহেলা করিস। দেখ, আমাদের সবার অতীত আছে, কিন্তু সেই ট্রমার জের ধরে বর্তমান নষ্ট করিস না। ব্যাস, কথা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে ওয়াসিম কলটা কেটে দেয়। তৌসি বিরক্তি নিয়ে ফোনটা কান থেকে নামিয়ে রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই থমকে যায়। দরজার কাছে শান্ত ভঙ্গিতে দাঁড় হয়ে আছে নাজা। তৌসি এতক্ষণ তামিল ভাষায় কথা বলছিল। নাজা তামিল বোঝে না ঠিকই, কিন্তু তৌসির হাবভাব দেখে সে আজ একটা বিষয় নিশ্চিত হয়ে যায়। এ বাড়িতে যার আসল পরিচয় খুঁজতে তাকে পাঠানো হয়েছে সে আর কেউ নয়, সে তৌসিরই। যদিও পুরোপুরি সুনিশ্চিত আর সে এখনও হতে পারেনি। এদিকে তৌসির নিজের ওপরই ভীষণ রাগ হতে থাকে। কোন দুঃখে সে এখানে দাঁড়িয়ে তামিল ভাষায় কথা বলতে গেল। নাজা এসব শোনা মানেই গলায় নতুন একটা উটকো ঝামেলা ঝুলিয়ে নেওয়া। তৌসি ধীর পায়ে নাজার সামনে এসে দাঁড়ায়। নাজা মুখ তুলে তৌসিরের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সরাসরি প্রশ্ন করে, আপনি তামিল ভাষা কার সঙ্গে কথা বলছিলেন, কি বলছিলেন? প্রশ্নটা শুনেই তৌসিরের চোয়াল শক্ত হয়ে আসে। রাগটা চেপে রেখে এক পলক নাজার দিকে তাকিয়ে কটাকা সুরে বলে, কেন, এটা চাই না তুই কি করবি? ব্যবসার কাছে খবর পৌঁছাবি? নাজার দৃষ্টি একটু সরে না, ও শান্ত গলায় জবাব দেয়, পৌঁছাবো কি পৌঁছাবো না সেটা আপনি ভালো করেই জানেন। আমি যখন মেনেই নিয়েছি তখন আপনার সাথে এসব করতে যাব কেন? একটু থেমে আচমকা নাজা আসল কথাটা বলে ওঠে, তৌসির, আপনি এই পরিবারের আপন সন্তান নন, তাই না? প্রশ্নটা তৌসির বুকে তীরের মতো বিঁধে যায়। রাগটা মাথায় ছাড়িয়ে যায় এবার। ও নিজের রাগকে সামলিয়ে নাজার পাশ কাটিয়ে যেতে যেতে বিরক্তি নিয়ে বলে, আমি এইসব সাগুয়াজাতের কথাবার্তায় আগ্রহী নই। আশা করি তুমি এরকম কথা দ্বিতীয়বার রিপিট করবা না। নাজাও আর ভনিতা করে না। তৌসি যখন বলতে চাইছে না তখন জোর করার মতো অবস্থা তার এখন তৈরি হয়নি। সময় হলে নাজা জোর খাটানো যাবে, তাই সে পেছনে থেকে বলে ওঠে, ঠিক আছে, আমি এই প্রসঙ্গে কথা বলবো না। আমি হয়তো নিজের অবস্থা থেকে একটু বেশি অধিকার খাটিয়ে ফেলছিলাম। আমার এই বোকামের জন্য আমি দুঃখিত। তৌসির বুকে ছুরি চালানোর জন্য এই কথাগুলো যথেষ্ট। নাজা এমনভাবে কথাগুলো বলল, কথায় লেশ দিয়ে বুঝিয়ে দিল তৌসিরের উপর তার কোনো অধিকার নেই। এক এক সময় এমন সব কথা বলে যা সরাসরি না হলেও ঘুরে পেঁচিয়ে কলিজায় ছিন্ন করে দেয়। তৌসির থমকে দাঁড়ায়, পেছনে ফিরে একবারে উঁচু করে তাকায় নাজার দিকে। সবসময় কি কথা এমন জায়গা মতো দাগ কেটে বলতে হয় তোর? আমি একটা বিষয়ে কথা বলতে মানা করেছি বলে তুই সোজা হিসাব মিলিয়ে নিলি যে আমার ওপর তোর কোনো অধিকার নেই? নাজা তিক্ত হাসে, বাদ দিন, আমি এমনিতে হয়তো একটু বেশি বুঝে ফেলেছিলাম। তার নির্বাচনের খবর কি, ভোট কেমন পড়েছে? তো সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই তো ভালোই। আর আমার বড় চাচার খবর কি, ওনার বক্সে কেমন পড়েছে? নাজা বড় চাচা তন্ময় চাচার প্রতিনিধি হয়ে এই নির্বাচনে দাঁড়িয়েছেন। তো সে কাঠখোট্টা গলায় জবাব দেয়, খেয়াল করি নাই, আমরা আমাদেরটা নিয়ে ব্যস্ত, পাশ কর্ম কি না এই টেনশনে বাঁচি না। নাজা টিটকারি মেরে হেসে ওঠে, টেনশনের কি আছে, জিতবেন তো আপনারাই। না জিতলে চুরি ডাকাতি কারচুপি করে এগিয়ে যাবেন, সমস্যা কোথায়? এসব নিয়েও টেনশন করবেন? বাহ। অপমানটা গায়ে লাগে তৌসিরের। ধমকে ওঠে সে, তোর এই এক হাত সাগুয়া মার্কা থুতনি সামলাও, নইলে কবে সিরা রোদে শুকা দিমু টেরও পাইবা না। তৌসিরের বাজেভাবে কথা বলতে দেখিয়ে না যাও দমে যাওয়ার পাত্রী নয়। একরাশ ক্ষোভ উবুড়ে দিয়ে বলে, চোরের দল, বেজেতের দল, বেহারের দল, চাঁদাবাজের দল, এত বদনাম ঘাড়ে নিয়ে এত বড় বড় কথা মুখ দিয়ে বের হয় কিভাবে? কষ্ট হয় না? তৌসির কম চায় না, সেও এক পা করে এগিয়ে আসে। একদম নাঝার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, হ্যাঁ, আমরা চাঁদাবাজ হলে তোর ব্যবসা ছাড়া হলো হাদিয়া বাস, বুঝলি সিনাল? রাগে গা চলে যায় নাঝার। তৌসিরকে দূরে সরানোর জন্য ওর দুই কাঁধে ধাক্কা দিয়ে বলে, টেন্ডারবাজের দল, বেইজ্জত কোথাকার, শোন বলছি, ছমের নামায়। তৌসির সরে না গিয়ে বরং নিজের দুই হাত নাজার কোমরের দুই পাশে শক্ত করে পেঁচিয়ে ধরে হাসতে হাসতে বলে, রাগ করলে কি এই একটা বুলি ছাড়া তোর মুখ দিয়ে আর কিছু বের হয় না? দুই একটা গালি দে, আর কিছু পারিস না পারিস, শুধু শোবেন না আমায়, শোবেন না বলে বকিস। নাজা মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলে, হয়েছে, ছাড়ুন এবার, ছোটো চাচা ডেকে গেছেন, আপনি ফোনে ছিলেন তখন, যান নিচে। তৌসিরের গলায় এবার দুষ্টুমি, কই তোরি, একটা চুমু খাই তারপর যাই? না, খেতে হবে না, একটা মাত্র খামো, একটা। নাজা হাল ছেড়ে দিয়ে অস্পষ্ট স্বর বলে, আচ্ছা। সম্মতির সুতোটুকু হাতে পেতেই
তৌসির আরও কিছুটা বেপরোয়া হয়ে ওঠে। নাজার নরম গালে নিজের মুখ গুজে দিয়ে শব্দ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে সে। তৌসিরের শরীরে সেই নিবিড় তীব্র উষ্ণতায় নাজার ভেতরটা কেঁপে ওঠে। অবচেতনভাবে সে তৌসির জড়কাতে হাত রাখে, আঙ্গুল শক্ত মুঠোয় খামচে ধরে শার্টের কিছুটা অংশ। তারপর খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলে, তৌসির আর না, এবার সরুন, নিচ থেকে আপনাকে ডাকছে, যান। তৌসির আলতো হাতে নাজার অবিন্যস্ত চুলগুলো ছুঁয়ে দেয়, স্নিগ্ধ ভারী গলায় বলে, গেলাম, ফিরতে ফিরতে রাত হবে। আচ্ছা। ছোট এক শব্দের উত্তরে সম্মতি জানায় নাজা। তৌসির ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরপরই নীরবতা ভেঙে বেজে ওঠে নাজার ফোন। স্ক্রিনে জলজল করছে নওমি নাম। কলটা ধরার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার, তবুও একরাশ বিরক্তি চেপে ভারী পায়ে এগিয়ে যায়। বিছানা থেকে ফোনটা তুলে কানে ধরতেই ওপাশ থেকে নওমির গম্ভীর থমথমে স্বর ভেসে আসে, কেমন আছিস? নাজা ঠোঁটের কোণে এক চিলতি প্রাণবন্ধ হাসি টেনে আনে। বেশ উচ্ছ্বসিত সে আবলের গলায় বলে, জি আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি, তোমরা কেমন আছো? ওপাশে নওমি রীতিমতো হতবাক। আগে ফোন করলে নাজা কান্নাকাটি জুড়ে দিত, নয়তো অভিমানী গলায় হাজারটা অনুযোগ করত, কিন্তু আজ তার কণ্ঠ এ কেমন সুর। নওমি নিজেকে সামলে নিয়ে তীক্ষ্ণ হিসেবে গলায় জানতে চায়, কোনো আপডেট পেলি? তামিল থেকে কে এসেছে, জানতে পেরেছিস? সময় কিন্তু খুব কম, যদি না পারিস ওরা কি করবে তা তো জানিসই। নাজা মুহূর্তকাল একেবারে নিশ্চুপ থাকে, তারপর ধীর অথচ অনার গলায় বলে, না, আমি জানতে পারিনি, আর হয়তোবা পারবও না, এসব আর আমার দ্বারা সম্ভব নয়। কথাটা শুনে নওমি যেন রাগে ফেটে পড়ে, কর্কশ গলায় হিসিয়ে বলে ওঠে, ডানা গজিয়েছে তোমার, সেই ডানা ছেড়ে তোমায় হাতে ধরিয়ে দেব। তুমি সংসারে মন দিচ্ছ, মনে রেখো ওর সাথে কখনোই তোমার কোনো সংসার হবে না, আমি হতে দেব না। নাজা জল শক্ত হয়ে আসে, দাঁতে দাঁত চেপে স্পষ্টভাবে উচ্চারণ করে, যা করার করে নাও। আমি যখন বলেছি তৌসির সংসার করব, তার মানে আমি করব। সোজা কথা, এর মধ্যে কোনো প্যাচ নেই। আমি সংসার করব, এটাই আমার শেষ সিদ্ধান্ত, যা পারো করে নাও। কথাগুলো ছুড়ে দিয়ে খট করে লাইনটা কেটে দেয় সে। অথচ তৌসির আসলে নিচতলায় যায়নি। দরজার পেরোনোর সময় ফোনের রিংটোন শুনে সে দরজার আড়ালে থমকে দাঁড়িয়েছিল। তার বুকে একটা চাপা শীতল ভয় ছিল, নাজা হয়তো তামিলনাড়ু সেই গোপন কথা আজ ফাঁস করে দেবে। কিন্তু না, নাজা কিছুই বলেনি। নাজা সত্যিই নিজেকে বদলে ফেলেছে। সে মন থেকে তৌসির সাথে এই জীবন কাটাতে চায়, এই সংসারটা আপন করে নিতে চায়। দরজার ওপাশে দাঁড়িয়ে তৌসির ভেতরটা এক অদ্ভুত অচেনা আনন্দে প্লাবিত হয়। এই প্রাপ্তি গভীরতা এমন যে নিজে অসাধন না করলে কেউ তা উপলব্ধি করতে পারবে না। তৌসির আজ খুশিতে যেন আত্মহারায় দিশেহারা। তৌসির ফোন কেটে দিয়ে এক মহা অশান্তিতে ভুগছে অসীম। তৌসির বলা শেষ কথাগুলো বিষাক্ত তীরের মতো বিঁধে আছে অসীমের মগজে। এত অবহেলা করিস না, পরে হারিয়ে ফেলবি। কথাটা বাতাসের ঝাপটার মতো বারবার ফিরে আসছে তার মন মস্তিষ্কের ভিতরে। ওয়াসিমের কেমন অপরাধবোধ সিদ্ধ করছে। অবহেলা করার অনুশোচনা কি সে সত্যি অনুভব করবে, নাকি তৃষ্ণাকে হারানো ভয়টা এখন তার রন্ধে রন্ধে ঢুকে গেছে, কে জানে। ওয়াসিম কারখানায় দাঁড়িয়ে আছে, তার কারখানার তপ্ত পরিবেশ আজ বড় এক অস্ত্রে চালানোর প্রস্তুতি চলছে। গুজরাট থেকে কারাচি যাবে এই মরণাস্ত্র স্তব। ওয়াসিম নিজের কাগজগুলো তদারকি করছে, কিন্তু আজ তার সেই চিরচেনা মনোযোগ কোথায় একটা হারিয়ে গেছে। অবচেতন মন বারবার ছুটে যাচ্ছে বাইরের দিকে, তৃষ্ণার কাছে। মনের এক কোণে জেদার, অন্য কোণে তৃষ্ণার ওই মায়ামাখা মুখটার প্রতি এক অদল টান। ওয়াসিম বুঝতে পারছে না কি করবে সে। কি হয়ে গেল তারই হঠাৎ। সে আর থাকতে পারল না। তার নিচে যাওয়ার কথা ছিল বর্ডার অবধি, কিন্তু অর্ডারটা রেডি করে নিকের কাঁধে দায়িত্ব সঁপে দিয়ে সে একরকম পালিয়ে চলে এলো বাড়িতে। স্রেফ একবার তৃষ্ণাকে নিজের চোখের সামনে দেখার তৃষ্ণায়। বাড়িতে এসে ঘরে প্রবেশ করে কিন্তু তৃষ্ণার দেখা পায় না। তৃষ্ণা তো সচরাচর রান্নাঘরের দেওয়ালের আড়াল নিজেকে লুকিয়ে রাখে অভ্যস্ত। ওয়াসিম ঘরে থাকলে তো কখনোই নেই, সে সময় তো এক অদৃশ্য ছায়া হয়ে যায়। ওয়াসিম প্রয়োজনীয় সব গুছিয়ে দিয়ে তৃষ্ণা উধাও হয়ে যায় নিঃশব্দে। ঘামের শরীরটা চটচট করেছে, সাথে মগজের ভেতর তৌসিরের কথা সেই অস্বস্তিকর গরম। লুঙ্গি আর তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে ঠান্ডা পানির নিচে দাঁড়ায় ওয়াসিম। শরীরের ক্লান্তি ধুয়ে গেলেও মনের অস্থিরতা কোনোভাবেই শান্ত হতে চাইছে না। যতক্ষণ না ওই মুখটা দেখছে ততক্ষণ এই জ্বালা মিটবে না। গোসল সেরে ভেজা চুলে
ঘরে ঢুকতেই অসীমের চোখ পড়ে এক অভাবনীয় দৃশ্যে। তৃষা সোফায় বসে আছে। সচরাচর যা হওয়ার কথা ছিল না, আজ তাই হয়েছে। তৃষ্ণা তাকে ঘরে রেখেও সোফায় বসে আছে, মানে এখানে সে ওয়াসিমের উপস্থিতি টের পায়নি। ওয়াসিম এক নজর তাকায় তার দিকে। তৃষ্ণার চোখ দুটো কেমন ঘোলাটে, ভেজা ভেজা লাগছে। ঠোঁট দুটি শুকিয়ে কাঠ হয়ে গেছে। তৃষ্ণার চেহারা এক চরম ফ্যাকাশে ভাব দেখা যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে ওয়াসিমের সে কোনো এক ঝড়ের কবলে পড়া ক্লান্ত পাখি। তৃষ্ণা ঠিক মতো সোজা হয়ে বসে থাকার শক্তিটুকু পাচ্ছিল না। শরীরের ভেতরটা আগুনে চুল্লি হয়ে গেছে, জ্বলছে, গা পুড়ে যাচ্ছে। সেই সাথে অসহ্য বমি ভাব আর পেটের ভেতর এক অদ্ভুত মোচড়ানি। মাথাটা ঝিমঝিম করছে, চোখের সামনে সব তার ঝাপসা হয়ে আসছে। কিন্তু অসীমের উপস্থিতি টের পেতেই সে তার সবটুকু জড়তা আর অসুস্থতাকে একপাশে ঠেলে দিয়ে এক লাফে উঠে দাঁড়ায়। শরীর টলমল করলেও সে নিজেকে সামলে নেয়। অপরাধবোধ মেশানো কণ্ঠে থমথমে গলায় জিজ্ঞেস করে, আমি আমি দেখিনি আপনি এসেছেন, ভাত নিয়ে আসবো? অসীম কোনো জবাব দেয় না, শুধু তার ওই ক্লান্ত আর অসুস্থ মুখটার দিকে এক পলক তাকিয়ে থেকে বেঁচে চুল মুছতে মুছতে ধীর পায়ে তৃষ্ণার দিকে এগিয়ে আসে ওয়াসিম। আর চোখে তাকে তীক্ষ্ণভাবে পরখ করে আচমকা প্রশ্ন ছুড়ে দেয়, ভাত তো খাবো, কিন্তু আগে বল তুই কি অসুস্থ? ওয়াসিমের মুখে এমন উদ্বেগ দেখে তৃষ্ণা আকাশ থেকে পড়ে। ওয়াসিম তার অসুস্থতা নিয়ে ভাবছে, এও কি সম্ভব? বিস্ময় লুকিয়ে মাথা নিচু করে আমতা আমতা করে জবাব দেয়, না, একটু মাথা ধরেছিল। আচ্ছা, আমি ভাত নিয়ে আসি। কথাটুকু শেষ করে দরজা থেকে পা বাড়ায় তৃষ্ণা, কিন্তু শরীরটা আজ তার বশে নেই। জ্বরে ঘরে একটা জরাশীর্ণ টুলের মতো থরথর করে কাঁপছে তার অবয়ব। মাথাটা পাথরের মতো ভারী হয়ে গেছে। শুধু মনের জোরেই অবচেতন মস্তিষ্কে তাগিদে সে পা ফেলছে। চারপাশে পৃথিবীটা ক্রমশ ঘোলাটে হয়ে আসছে। চোখের সামনে গাঢ় অন্ধকারের পর্দা নেমে আসছে। শরীর আর এক কদম ফেলার অনুমতি দিচ্ছে না তাকে। হঠাৎ ভারসাম্য হারিয়ে সশব্দে দরজার চৌকাঠের কাছে লুটিয়ে পড়ে তৃষ্ণা। চোখের সামনে দৃশ্যটা দেখে অসীমের বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। হন্তদন্ত হয়ে সে ছুটে যায় তৃষ্ণার দিকে। মেঝেতে পড়ে থাকা তৃষ্ণা এখনো প্রাণপণে চেষ্টা করছে দু হাতে ভর দিয়ে উঠে দাঁড়াতে, কিন্তু দুর্বল শরীরটা বারবার হার মানছে। অসীম দ্রুত পায়ে হাঁটু গেড়ে বসে তাকে টেনে তোলায় বসায়। তৃষ্ণার চোখ মুখে তখন রাজ্যের আতঙ্ক। তার এতটাই ভয় এমন অদ্ভুত আচরণের জন্য। পড়ে যাওয়ার অপরাধে অসীম হয়তো এখন তাকে প্রচণ্ড মারবে। ভয় তার চোখ বুজে আসতে চায়, শরীর গুটিয়ে যায়। অসীম অস্থির হয়ে তৃষ্ণার গালে মৃদু চাপড় দিতে দিতে বলে, এই, কি হয়েছে তোর? কথা বল, কি হয়েছে? কথা বলতে বলতেই তৃষ্ণার কপাল আর গালে হাত ছুঁয়ে দেয় অসীম, আর পরক্ষণেই ছাদ খেয়ে হাতটা সরিয়ে নেয়। জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে তৃষ্ণার, অথচ তৃষ্ণা তা বলল কি না, শুধু তার মাথা ব্যথা। অসীম তৃষ্ণার গলায় এক হাত আর গালে আরেক হাতে রেখে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, পাগল, জানোয়ার, বেহাই একটা, শালি জানোয়ার, তুই তো বললি তোর শুধু মাথা ব্যথা, মাথা ঘোরাচ্ছে, কিন্তু তোর শরীরে যে জ্বরে খা খা করছে, আমাকে আগে বলিসনি কেন? তৃষ্ণা এখন ঘোরের মাঝে, জ্বরে ঘরে তার কণ্ঠস্বর শোনা একদম নিস্তেজ, কিন্তু তাতে লুকিয়ে থাকে পাহাড় সমান অভিমান আর ক্ষোভ। আপনি তো চান আমি মরে যাই, তাহলে আপনাকে বললে কি হবে? কি করব বলে? আমি মরে গেলে তো আপনি এতে আরও বেশি খুশি হতেন। কথাটা শেষ করে সে আর কিছু বলতে চায়, কিন্তু তার আগে এক অকল্পনীয় ঘটনা ঘটে যায়। পেটের ভেতরে সবটুকু উতলে উঠে আসে। কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ওয়াসিমের বুকের ওপর এক গলা বমি করে দেয় তৃষ্ণা। একগারে পিচ্ছিল দুর্গন্ধযুক্ত বমিতে ওয়াসিমের শার্ট পুরোপুরি ভিজে একাকার হয়ে যায়। হাঁপিয়ে ওঠে তৃষ্ণা। বমি করার পর তার প্রথম অনুভূতি ক্লান্ত নয়, বরং এক ভয়ঙ্কর আতঙ্ক। ভয়ে সে একেবারে কুঁকড়ে যায়। এই ভুলের জন্য ওয়াসিম আজ থেকে মেরেই ফেলবে। থরথর করে কাঁপতে কাঁপতে ভাঙা গলায় তৃষ্ণা উচ্চারণ করে, আমি আমি ইচ্ছে করে করিনি, আমাকে মাফ করে দিন, আমাকে মারবেন না, আমি সত্যি ইচ্ছে করে করিনি। কিন্তু আশ্চর্যের বিষয়, অসীমের ভেতরে কোনো ক্রোধ জন্মায় না। বমির দুর্গন্ধে তার গা ঘিন ঘিন করার কথা, কিন্তু সে বিন্দুমাত্র বিরক্তি অনুভব করে না, বরং আলতো হাতে তৃষ্ণার দুই বাহু ধরে রাখে সে। তৃষ্ণার এই কুকড়ে যাওয়া ভয় পাওয়ার রূপটা দেখে অসীমের বুকের ভিতর যন্ত্রণায় তীর তীর করে কাঁপতে থাকে। মনে হচ্ছে কেউ মনে হয় তার কলিজাটা খুবলে নিচ্ছে। সে অত্যন্ত মোলায়েম স্বরে তৃষ্ণাকে শান্ত করার চেষ্টা করে। এভাবে বলিস না, আমি মারবো না তোকে। কি হয়েছে তোর? এভাবে বমি করছিস কেন? কি হলো তোর তৃষ্ণা? বল না আমাকে। তৃষ্ণা তখন নিজের হুঁশে নেই।
শারীরিক কষ্ট জমিয়ে রাখার মানসিক যন্ত্রণা সে প্রায় বেহুশ অবস্থায় দ্বার প্রান্তে। দুই চোখ বেয়ে অঝরে জল নামতে থাকে তার। কান্নায় ভেঙে পড়ে সে, বলে ওঠে, দেখুন না, এত অসুস্থ হলাম, তাও তো মরছি না। আমি মরবো না? আচ্ছা, আমার কি মৃত্যু হবে না? আমি কি মারা যাব না? আমি কি এতটাই খারাপ যে আমার রব আমাকে ঘৃণা করে, তাই নিজের কাছে টেনে নিচ্ছে না? আপনার কাছে তো পিস্তল আছে ওয়াসিম, আমাকে মেরে ফেলুন না ওইটা দিয়ে। আমি আর এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে চাই না। যে পৃথিবীতে আমার কেউ নেই, সেখানে আমি কি করব? আর কত অবহেলা, আর কত অবজ্ঞা সহ্য করব? আর কত হলে নিস্তার পাবো বলুন তো আমায়, বলুন, আমি জানতে চাই। কথাগুলো বলতে বলতে হু হু করে কেঁদে ওঠে তৃষ্ণা। এক প্রকার সম্পূর্ণ বেহুশ হয়ে যায় সে। তার এই হৃদয়বিক আক্ষেপ শুনে ওয়াসিমের বুকটা বড্ড বেশি কাঁপতে থাকে। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে ওয়াসিমের। একটা মানুষ কতটা যন্ত্রণায় দগ্ধ হলে এত তীব্র আফসোসের সাথে নিজের মৃত্যুর কামনা করতে পারে। অসীম বুঝতে পারে এই করুণ পরিণতির জন্য সে নিজেই দায়ী। দিনের পর দিন তার করা নিষ্ঠুর আচরণের পর তৃষ্ণার এমন কথা একেবারে বেমানান নয়। চরম ঘোরের মধ্যে থাকা তৃষ্ণাকে আলতো করে মেঝেতে শুয়ে দেয় ওয়াসিম। দ্রুত নিজের গায়ে বমি মাখা শার্টটা খুলে একপাশে সরিয়ে রাখে। কিন্তু শার্টে রেখে আবার যখন সে তৃষ্ণার দিকে ঘোরে, আতঙ্কে ওয়াসিমের চোখের মনে স্থির হয়ে যায়। তৃষ্ণার ফ্যাকাশে নাক আর মুখ দিয়ে অনবরত লাল রক্ত গড়াচ্ছে। মৃদু একেবারে নিস্তেজ হয়ে পড়ে আছে, আর তার সেই নিষ্প্রাণ প্রায় ঠোঁটে জোড়া কেবল ঘোরে ঘোরে বিড়বিড় করে একটা কথাই আওড়াচ্ছে, মৃত্যু এসেছে, মৃত্যু এসেছে, অবশেষে সে এসেছে, আমার ডাক পড়েছে, আমি মুক্তি পেতে চললাম, মৃত্যু এসেছে, মৃত্যু এসেছে। চোখের সামনে দৃশ্যটা ওয়াসিমের মগজে যেন মুহূর্তে অসাড় করে দেয়। এসব কি হচ্ছে? তৃষ্ণার ফ্যাকাশে নাক মুখ বেয়ে ওভাবে অবিরাম লাল রক্ত কেন ঝরছে? এত রক্ত, এত তরতাজা রক্ত একটা মানুষের শরীরে থাকে কি করে? অসীমের বুকের খাঁচাটা মনে হয় তীব্র একটা যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছে। অনুভূতিটা এমন যে কেউ নিপুণ হাতে প্রথমে তার হৃৎপিণ্ডটা পরম মমতার হাত বুলিয়ে দিচ্ছে, আর পরক্ষণে তীক্ষ্ণ নখ বসে পুরো কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিখুঁতভাবে টেনে বের করে আনছে। হতবিম্বল ওয়াসিম কাঁপতে থাকা দুই হাতে তৃষ্ণার নিস্তেজ হয়ে আসা বাহু দুইটা জড়িয়ে ধরে। তৃষ্ণার শরীরটা প্রবল কাশি দমকে কেঁপে কেঁপে ওঠে। প্রতিবার কাশির সাথে ওর মুখ থেকে গল গল করে বের হয়ে আসে তাজা রক্তের দলা। ভাসিয়ে দেয় ওয়াসিমের হাত। যন্ত্রণায় ছটফট করতে করতে সে ঘোলাটে মৃতপ্রায় চোখ দুটো তুলে তাকায় ওয়াসিমের দিকে। এই মুমূর্ষু অবস্থায় অতি কষ্টে কাঁপা কাঁপা রক্তমাখা ঠোঁটে সে বলে ওঠে, আপনি তো আমার মৃত্যু চাইতেন, তাই না? এবার আপনি খুশি তো? এই দেখুন, আমি মরে যাচ্ছি, আমার মৃত্যু এসে গেছে। কথাগুলো বলে সে আবারও কাশতে থাকে। কাশির ফাঁকে হাঁপাতে হাঁপাতে অসীম এক ক্লান্ত গলায় বলে ওঠে, এই নিষ্ঠুর পৃথিবী আমাকে শুধু অবহেলা আর অবজ্ঞতাই দিয়েছে, তাই আজ এক আকাশ অভিমান আর এক বুক অভিযোগ নিয়েই আমার বিদায় নিতে হচ্ছে। কথাটা শেষ হতে তৃষ্ণার চোখের পাতাগুলো ধীরে ধীরে বুজে হয়ে আসে। পৃথিবীর সমস্ত কোলাহল ছাপে সেই চিরতরের মৃত্যুর শীতল শান্ত কোলে ঢলে পড়ে। কিছু বলার, এমনকি কিছু বোঝার আগেই ওয়াসিমের চারপাশে পৃথিবীটা যেন এক নিমিষে তছনছ হয়ে যায়। সে ঠিক পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে থাকে। মুখ দিয়ে টু শব্দ বের হয় না তার। বলার মতো কোনো ভাষা, কোনো শব্দ আর অবশিষ্ট নেই। সেই ছোটবেলা অত্যন্ত নৃশংসভাবে নিজের পুরো পরিবার হারিয়েছে সে। সেই ভয়াবহ শোক, সেই রক্তপাত তাকে তিলে তিলে একদম পশুর মতো অনুভূতিহীন আর নিষ্ঠুর করে তুলেছে। আর আজ আজ তার চোখের সামনে হারিয়ে যাচ্ছে তৃষ্ণা। তৃষ্ণাকে সে ভালোবাসে না, একটুও না। তবু আজ কেন তার বুকের ভেতরটা এমন খা খা করেছে? কেন মনে হচ্ছে তার বেঁচে থাকার চাকাটা বুঝি আবারও থমকে গেছে? তৃষ্ণা তাকে আক্ষরিক অর্থে আজীবনের জন্য এক ভয়ঙ্কর মৃত্যুর ভাসে দিয়ে চলে যায়। ওয়াসিমের নিয়তি যেন বারবারই তার কাছ থেকে সব কেড়ে নেওয়ার জন্যই মুখিয়ে থাকে কেবল। বুক চেরা শূন্যতা যেন তার একমাত্র পাওনা। স্তব্ধতার সেই জমাট ঘোর কাটাতে ওয়াসিমের পুরো সত্তা এক অসীম হাহাকারে আছড়ে পড়ে। সে তীব্রভাবে অনুভব করে তৃষ্ণা নেই। তার বুকের কাছে পড়ে থাকা এই নিথর শরীরটায় তৃষ্ণা আর নেই। শোকের জমাট পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বুক চেড়ে বেরিয়ে আসা এক আকাশভেদী আর্তনা, তার বুক ফাটানো কান্নায় ওয়াসিম চিৎকার করে ওঠে, তৃষ্ণা! হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যাই হোক, আমি অনেক দুঃখিত এত দেরি করে ভিডিও দেওয়ার জন্য, কারণ রোজার ভিতরে না এই জিনিসটা হয়ে ওঠে না, এতটা টাইম থাকে না আর এনার্জিও থাকে না। যাই হোক,
পুরো একটা মাস, না একটা মাস না, এর ভিতরে ভিডিও দিয়েছিলাম। অনেক দিন পর আবার ভিডিও দিলাম। কেমন হয়েছে জানি না, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ওকে, আর যারা যারা হচ্ছে লাভ আর হেট উপন্যাসটা চাচ্ছ, আজকে বা কালকে থেকে ওটা শুরু হবে, তখন তোমরা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।